ঘুম থেকে উঠে দেখি চারদিকে বিয়ের হৈহট্টগোল চলছে। বিয়ে বাড়ি বলে কথা। আজ আমার বিয়ে ভাবতেই কেমন লজ্জা লাগছে। আজ মনের মানুষের সাথে আমার বিয়ে। আমার মামাতো বোন ফারিয়া এসে বলল, ফারিয়া কিরে তাড়াতাড়ি উঠে গোসল করে নে, কিছু খেয়ে তো আবার পার্লারে যেতে হবে নাকি। আমি উঠে গোসলে চলে গেলাম। তারপর মা আমাকে খাবার খাবিয়ে দিয়ে পার্লারে পাঠিয়ে দেয়। আমার সাথে ফারিয়া সহ আমার আরও কাজিন এসেছে সাজার জন্য। আমার সাজ সবার শেষে হলো। ব্রাইডাল সাজ একটু লেট তো হবেই। নিজেকে আয়নায় দেখে আমি নিজেকে চিনতে পারছি না। আপুরা সবাই বলছে আজ নাকি আমার বর আমাকে দেখে বিয়ের আসরেই জ্ঞান হারাবে। আমি তো লজ্জায় লাল হয়ে গেছি। তারপর সবাই পার্লার থেকে বের হয়ে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছি। আমরা সবাই গাড়িতে উঠছি, ঠিক সেই সময় একটা গাড়ি আমাদের সামনে দিয়ে গেল আর রাস্তার সব কাদা পানি আমার গায়ে। আমি নিজেকে দেখে কান্না করে দিলাম। এই যে নবাবজাদির ঘুম ভাঙল নাকি আরো ঘুমাবে? কলেজ কি যেতে হবে না নাকি? মায়ের কথায় ঘুম থেকে উঠে দেখি মা আমার মুখে পানি ঢেলে দিচ্ছে। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আমি তোহা এবার দ্বাদশ শ্রেণীতে পড়ি। মা, আফসানা, বাবা, আরমান আর ভাইয়ার সাথে থাকি। বাবা ব্যবসা করে আর ভাইয়া অনার্স থার্ড ইয়ারে পড়ে। ভাইয়ার নাম আদ্র। আমি আর আমার মামাতো বোন ফারিয়া একই ক্লাসে পড়ি। বাসা কাছাকাছি থাকায় একসাথেই কলেজে যাই। আজও সে আমার জন্য অপেক্ষা করছে আর আমি লেট করে ঘুম থেকে উঠছি। সে তো রেগে আছে পুরো। আমি কোনো মতে তৈরি হয়ে নিলাম। তারপর দুইজনে কলেজে গেলাম। ক্লাস শেষ করে গেইটের বাইরে দাঁড়িয়ে আছি, ভাইয়া নিতে আসবে। অনেকক্ষণ হলো ভাইয়া এখনো আসেনি। একটা বড় গাড়ি এসে থামল। ফারিয়া বলল, আরাফ ভাইয়া এসে গেছে। আমার মুডটাই খারাপ হয়ে গেল। এই একটা লোক যাকে আমি সহ্যই করতে পারি না, আর এই লোকটাই আমার সামনে ঘুরঘুর করে। আরাফ ভাইয়া গাড়ির গ্লাস নামিয়ে ফারিয়াকে বলল, আরাফও কিরে চল তাড়াতাড়ি, দাঁড়িয়ে আছিস কেন? ফারিয়া আসলে ভাইয়া আদ্র ভাইয়া আসবে তোহাকে নিতে, এখনো আসেনি তাই আর কি। আরাফ আমাদের তো অনেক আগেই ক্লাস শেষ হয়েছে, আসবে হয়তো। তুই চলে আয়, ও একা থাকতে পারবে। আদ্র ভাইয়া আর আরাফ ভাইয়া একসাথেই পড়ে। ফারিয়া কিন্তু ভাইয়া তোহা তোরা যা, আমি থাকতে পারবো। এই লোক যত তাড়াতাড়ি যায় আমার ততই শান্তি। আরাফ তাই নাকি থাকতে পারবি তো, নাকি আমি দিয়ে আসব? তোহা হুম ভাইয়া থাকতে পারবো। তোমরা যাও না। তখনই আমাদের সিনিয়র এক ভাইয়া দিহান আমাকে দেখে আমার কাছে এসে বলল, দিহান একি তোমরা দাঁড়িয়ে আছো কেন, এখনো বাসায় যাওনি কেন? ফারিয়া আসলে ভাইয়া হয়েছে কি, আমার ভাইয়া আমাকে নিতে এসেছে কিন্তু তোহার ভাইয়া এখনো আসেনি তাই দাঁড়িয়ে আছি। দিহানও আচ্ছা, তাহলে তোমার যদি আপত্তি না থাকে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তুমি বরং তোমার ভাইয়াকে কল করে মানা করে দাও আসতে। তোহাজি ভাইয়া এখনই কল করছি। তারপর আমি আর দিহান তার বাইকে করে চলে গেলাম, আর একজনের যেন কেউ পুরো শরীরে আগুন লাগিয়ে দিয়েছে এভাবে জ্বলছে। ফারিয়া কিরে ভাইয়া চল তাড়াতাড়ি। আরাফ হুম যাচ্ছি। রাতে খাবার খেয়ে পড়ছিলাম, তখন মোবাইলে একটা মেসেজ আসলো আননোন নাম্বার থেকে। খুব উড়ছ তাই না? একটু ছাড় দিয়েছি বলে ভাবছ তুমি নিজের ইচ্ছে মতো চলতে পারবে? মোটেও না। অন্য ছেলের বাইকে ওঠার সাহস কি করে হয় তোমার? অন্য একটা ছেলের গা ঘেঁষে বসতে সংকোচ লাগেনি একটুও?
আজকে তো আমাকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিলাম, আর যদি তোমার আদ্র ভাই ছাড়া কারো সাথে দেখেছি তো ভালো হবে না বলে দিলাম। এবারের মতো তোমায় কিছু করলাম না। বাই সুইট হার্ট। তোহায় আবার কোনো পাগলের আমদানি হলো, আর আমি দিহানের সাথে বাইকে করে বাসায় আসছি তা কি করে আরেকজন জানল? এটা তো আমি, ফারিয়া, আদ্র ভাইয়া আর আরাফ ভাইয়া জানে। তাহলে কি আরাফ ভাইয়া? উনি কি আমাকে পছন্দ করে? কি সব ভাবছি আমি না পড়ে, পড়ার সময় সব আলতু ফালতু চিন্তা মাথায় কেন আসে বুঝি না। তারপর অন্যদিকে মন না দিয়ে অনেক রাত পর্যন্ত পড়লাম। সকালে খাবার টেবিলে সবাই বসে আছি। আমি, বাবা আর ভাইয়া নাস্তা করছি আর মা আমাদের খাবার বেড়ে দিচ্ছেন। তখন কলিং বেল বেজে উঠলে বাবা বলে উঠল, আরমানেত সকালকে এলো? আফসানা তোমরা খাও, আমি দেখছি। মা দরজা খুলতে চলে গেল। দরজা খুলে দেখল আরাফ ভাইয়া এসেছে। মা তো খুশিতে ভাইয়াকে জড়িয়ে ধরল। আরমানকে এসেছে? আফসানা, আরে আমাদের আরাফ এসেছে, ভালোই হয়েছে তুই এসেছিস, কতদিন পর তুই এলি বলতো? এই ফুপ্পির কথা তো মনেই পড়ে না তোর, তাই না? আরাফ, কি যে বলো তুমি ফুপ্পি, তুমি তো আমার সেনরিটা। তোমায় কি করে ভুলে যাই বলো, সবার আড়ালে আমায় চোখ মেরে। আমি তো পুরো অবাক, এটা কি করল? আফসানা, তুই আবার শুরু করলি? আমি কি ছোট বাচ্চা যে তুই আমায় এই নামে ডাকিস? সবাই হাসতে ফেটে পড়ছে তাদের কথা শুনে। শুরু হয়ে গেল এদের নাটক। ভাবছি আজ শুক্রবার, সারাদিন কত ভালো কাটবে, কিন্তু আর ভালো, আমার সুখ কেড়ে নেয়ার জন্য এসে গেছে আমার মায়ের আদরের আরাফ খান। হুহ, আরাফও কি রে বান্দরনি, কি ভাবছিস? তোহা আমার নাম, তোহা বুঝলে ভাইয়া, বান্দরনি হবে তোমার বউ। আরাফ তাই নাকি? আয়নার দিকে তাকিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি আর ভাবছি আজ এগুলো আমার সাথে কি হলো। ফ্ল্যাশব্যাক। সারাদিন আজ কত খারাপ যাবে ভাবতেই কষ্ট হচ্ছে। এই লোকটা কখন যে যাবে। ঠিক তখনই দরজায় আদ্র ভাইয়া নক করছে, তাই না চাইতেও দরজা খুললাম। আদ্র, কিরে একলা রুমে কি করছিস? শরীর ভালো নেই তোর? তোহানা ভাইয়া, তেমন কিছু না, ভালো লাগছিল না তাই রুমে বসে আছি। আদ্রতা হলে কোথাও ঘুরতে যাবি? আর আজ তো ফ্রাইডে, কি বলিস? তোহা কখন যাবে? আমি এখনই তৈরি হয়ে আসছি। তুমি একটু অপেক্ষা করো নিচে। ভাইয়া চলে গেলে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। নিচে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কোথায়? আফসানা, আদ্র বাইরে গাড়িতে বলেছে তুই আসলে তাড়াতাড়ি যেতে। তোহা, ওকে মা, আমি তাহলে যাই, বলেই দৌড়। গাড়ির কাছে এসে আবার ঝাটকা। আদ্র ভাইয়া সামনের সিটে বসেছে আর তার পাশে ফারিয়া। এই শাকচুন্নি কখন এলো? আর গাড়ির বেক সিটে আরাফ ভাইয়া বসে আছে। আমাকে কি এই বেটার সাথে বসতে হবে? কিখনি না। গাড়ির কাছে গেলে আমি ভাইয়াকে বলি, তোহা ভাইয়া, আমি তোর কাছে বসব। ফারিয়া, তুই কি কানা নাকি, দেখতে পাচ্ছিস না আদ্র ভাইয়ার পাশে আমি বসেছি, তাহলে তুই পিছনে যা। আদ্র যা না বনু, আরাফ তো আছেই। এটাই তো সমস্যা, এই বেটা পিছনে বসেছে, তারপর বাধ্য হয়েই পিছনে আরাফের পাশে বসতে হল। আমরা একটা পার্কে এসেছি। ফারিয়া আর আদ্র ভাইয়া একসাথে হাঁটছে। এই ফারিয়াটা ইদানিং এত গায়ে পড়ে হইছে, খালি ভাইয়ার সাথে চিপকে থাকে। আমি কার সাথে হাঁটব ওরা একটুও ভাবল না। এইদিকে সবাই আসলো তো আমার মন খারাপ বলে। আরাফেই বান্দরনি, এখানে আয়। তোহা, কি হয়েছে বলো? বিরক্ত হয়ে। আরাফ, এখানে একা দাঁড়িয়ে আছিস কেন?
এখানে আমার পাশে বসো। তোহা আচ্ছা, যেটা ভেবেছি সেটাই। কালকে যে কল করেছে সেটা ভাই তাহলে? মানে আমাকে ভালোবাসে ভাবতেই কি যে আনন্দ লাগছে। আরাফে ভাবে তাকিয়ে না থেকে বসো। আর কি এত ভাবিস বলতো? তোহা ভাইয়া তোমার মোবাইল কোথায়? আরাফ আমার কাছেই। কেন? তোহানা মানে ছবি তুলতাম আর কি। আরাফ আচ্ছা তুই বস, আমি তোর ছবি তুলে দেই। তোহাই না না ভাইয়া তুমি বসো, ছবি তুলতে হবে না। আরাফ তোর কি শরীর ভালো নেই? এমন উল্টা পাল্টা কথা বলছিস কেন? তোহা ভাইয়া তোমার মোবাইল নাম্বারটা একটু দিবা। আরাফ তোর মোবাইলে তো সেভ আছে। তোহানা মানে আর কোনো নাম্বার আছে? আরাফ আমার মনে হয় তুই কলেজে কারো সাথে প্রেম করিস। চল আদ্রকে এখনই ব্যাপারটা বলতে হয়। তোহা আরে তেমন কিছু না ভাইয়া, চলো না, ওইদিকে ফুচকার দোকান আছে, আমি ফুচকা খাবো। হাত ধরে এক প্রকার টানতে টানতে নিয়ে গেলাম। কোনো মতেই যেন আদ্র ভাইয়া এগুলো জানতে না পারে। সারাদিন আমি আরাফ ভাইয়ার সাথেই ছিলাম। আমি যা বলেছি ভাইয়া তাই করেছে। ভালো লাগছিল ভাইয়াকে। এই প্রথম ভাইয়ার সাথে ছিলাম আমি অনেকক্ষণ, না হয় সবসময় পালিয়েই বেড়াই আমি। রাতে আরাফ ভাইয়ার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। আজও লেট করে ঘুম থেকে উঠলাম, কিন্তু আজ নাকি ফারিয়া আসেনি। ও কলেজ যাবে না, তাই একলাই যেতে হবে। একটা রিকশা করে কলেজের উদ্দেশ্যে যাচ্ছি। এমনিতেই লেট, তাই ভাড়া মিটিয়ে ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। ক্লাস শেষ করে আনমনে হেঁটে যাচ্ছি। আজ ক্লাসে একটুও ভালো লাগেনি, ফারিয়া আসেনি তাই। হঠাৎ কেউ আমার হাত দিয়ে একটা খালি ক্লাসে নিয়ে যায়। আমি এমনটা হওয়াতে ভয় পেয়ে যাই। তাকিয়ে দেখি একটা ছেলে রুমের দরজা বন্ধ করে দিচ্ছে। আমার তো ভয় ঘাম ঝরছে, তবুও সাহস নিয়ে বললাম, তোহায় কেমন অসভ্যতা, আপনি আমাকে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করলেন কেন? ছেলেটি আমার দিকে তাকালো, চোখ দুটো দিয়ে যেন লাভা ঝরছে, পুরো লাল হয়ে আছে। কালো শার্ট, হাতা ফোল্ড করা, কালো জিন্স, ঘামে ভিজে আছে ঘাড় গলা মুখ, আর হাতের লোমগুলো ভিজে লেপ্টে আছে হাতের সাথে। শার্টের উপরের দুটি বোতাম খোলা। গালের চাপ দাড়ি যেন এই ছেলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। হঠাৎ ছেলেটি আমার হাত ধরে নিজের কাছে টেনে নিল, আর আমি আচমকা এমন হওয়াতে তার হাত ঝাড়া দিয়ে পিছনে যেতে গিয়ে নিচে পড়ে যাই। আমি বসেই পিছাতে থাকি আর সে আমার দিকে এগুতে থাকে। ছেলেটি ছেলেদের গায়ে ঘেঁষার খুব শখ, তাই না? প্রথমে দিহানের সাথে বাইকে করে যাওয়া। তোমাকে তো ওয়ার্নিং দিয়েছিলাম আর বলেছিলাম এটাই লাস্টের পর হতে শাস্তি পেতে হবে। তাহলে কাল কি করে আরেকটা ছেলের হাত ধরে গায়ে পড়ে চলছিলে? আর হ্যাঁ, তোমার দিহানের খবর নিয়েছ? বেঁচে আছে না মরে গেছে কে জানে। যা দোজ দিচ্ছি, আর কোনো মেয়েকে বাইকে উঠানোর আগে 10 বার ভাববে। তোহাকে আপনি আর কি করেছেন দিহান ভাইয়ার সাথে? ছেলেটি সেসব বাদ দাও, মেইন পয়েন্ট হলো কলেজ পুরো খালি। আর তোমারও তো শখ ছেলেদের গায়ে পড়ার, তাহলে চলো তোমার সেই স্বাদটা পূর্ণ করে দেই। তোহা কি সব বলছেন, আমাকে যেতে দিন। ছেলেটি আমার দিকে ঝুঁকে বসে পড়ল, আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম। ছেলেটি একটা ছেলে একটু কাছে আসাতে এত ভয় পাও, তাহলে অন্য ছেলেদের সাথে ঘুরো কেন? আমি পছন্দ করি না এইসব, বুঝলে? আর কখনো যেন না দেখি কোনো ছেলের সাথে। তারপর আমার কাছে এসে সমনে পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিয়ে দরজা খুলে বাইরে চলে গেল। আর বের হওয়ার আগে বলে গেছে একলা যেতে যেন ভয় না পাই, সে আনার পিছনে আছে। তোহা তাহলে এই সেই ছেলে যে আমাকে পরশু কল করেছে, কিন্তু এমন করে গল আমার সাথে। আর না ভেবে বাসার দিকে রওয়ানা দিলাম। বর্তমান
আনমনেই নিজের হাত চলে গেল আমার গালে, যেখানে ছেলেটির হাত লেগেছিল চুল গুজার সময়ে। তোহা কি বেয়াদব ছেলে, একটা মেয়েকে অন্য রুমে নিয়ে এভাবে থ্রেট দেয়? কে তোকে থ্রেট দিয়েছে রে? গলার আওয়াজ অনুকরণ করে তাকিয়ে দেখি। গলার আওয়াজ অনুসরণ করে পিছনে তাকিয়ে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। আদ্র কিরে বললি না যে কে থ্রেট দিয়েছে? তোহা আরে ভাইয়া কেউ না, তুই ভিতরে আয় তো। ভাইয়াকে কিছু বলা যাবে না, ভাইয়া খুব রেগে যাবে, পরে দেখা যাবে ছেলেটার হাত পা ভেঙে দিচ্ছে। আদ্রাচ্ছা শোন, আমরা কাল একটা বিয়েতে যাব, সন্ধ্যায় তৈরি হয়ে থাকিস। তোহা আর কি কেউ যাবে নাকি শুধু আমি আর তুই? আদ্রারা ফারিয়া আসবে। তোহা তাই নাকি? ঠিক আছে আমি যাব। আরাফ যাবে ভাবতেই ভালো লাগছে। খুব সুন্দর করে সেজে যেতে হবে কাল, যেন তার চোখ আমার থেকে না সরে। আদ্রাচ্ছা এক কাজ কর, তুই ঘুমা, আমি যাই, ঘুম আসতেছে। তোহা আচ্ছা যা তুই। ভাইয়া যাবার পর দরজা লাগিয়ে ফুল সাউন্ডে গান লাগিয়ে খাটের উপর উঠে নাচা শুরু করলাম। তখনই মোবাইল বেজে উঠল। তোহাজ যা বল। ফারিয়াই তোহা কাল যাচ্ছিস তো বিয়েতে? দোস্ত প্লিজ আয় না। তোহা কেন? আমি না, আসলে নাই, তুই যা। ফারিয়া ভাইয়া বলেছে তুই না গেলে আমাকে নিবে না, তাই প্লিজ প্লিজ কাল আসবি তুই। তোহা বলতো কাহিনী কি? ফারিয়া আমি না, আদ্র ভাইয়াকে খুব পছন্দ করি, আর তুই আসলে আমাকে নিয়ে যাবে, আর আদ্র ভাইয়ার সাথেও থাকতে পারবো কিছুক্ষণ। তোহা তুই কি বলছিস আদ্র ভাইয়া? আমার তো বিশ্বাস হচ্ছে না। ভাইয়া জানে। ফারিয়া না, তবে বলে দিব তাড়াতাড়ি। দেরি করলে তোর ভাই আবার অন্য কারো প্রেমে পড়ে গেলে। তোহা হুম, সব বুঝলাম। আর ম্যাডাম কাল যাচ্ছি আমি বিয়েতে। ফারিয়া ইয়াহু কি মজা। আচ্ছা শোন, কালকে যেন দিহান ভাইয়া আছে না, ওনাকে মেরে হাসপাতালে দিয়ে এসেছে, আর ওনার বাইকটাও পুরো নষ্ট করে দিচ্ছে। তোহা কি বলিস? কে করলো এগুলো? ফারিয়া কেউ বলতে পারে না। আচ্ছা রাখছি। তোহা হুম বাই। আচ্ছা তাহলে কালকের ছেলেটি? ছেলেটিই হবে, কিন্তু এমন করছে কেন? আমার তো এখন ভয় হচ্ছে। কলেজের গেট দিয়ে ঢুকছি, কালকের সেই ছেলেটি সহ আরও কিছু ছেলে একপাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। প্রতিদিন তো এইখানে কিছু ছেলে আড্ডা দেয়, কখনো খেয়াল করিনি। খেয়াল করলে অবশ্য এই বেয়াদব ছেলেটাকে দেখতে পেতাম। আমার কি হলো কে জানে? ছেলেটার কাছে গিয়ে বললাম, তোহা আপনার সাথে আমার কথা আছে। ছেলেটি আমার দিকে তাকাচ্ছে পর্যন্ত না। তোহাই যে শুনছেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। পাশে থাকা একটা ছেলে বলে উঠল, ভাই তোমাকে ডাকছে। তোহা আপনি বলছেন কেন? উনি কি কানে শুনে না? রাগ দেখিয়ে পাশের ছেলেটা কিছু বলতে যাবে, তার আগেই ওই ছেলেটা আমার দিকে এক পলক তাকিয়ে উঠে চলে গেল। আমি পুরো বোকার মতো চেয়ে রইলাম, এত বড় অপমান আমাকে। দেখে নিব। ক্লাস শেষ করে বের হয়েছি মাত্র, সেই ছেলেরা সামনে এসে দাঁড়াল। আচমকা এমন হওয়ায় ভয় পেয়ে যাই আমি। ছেলেটাই মেয়ে, তুমি এত ভয় পাও কেন কথায় কথায়? তোহা তো এভাবে কেউ সামনে এলে ভয় পাওয়াটা স্বাভাবিক নয় বুঝি? ছেলেটা আচ্ছা সেসব বাদ দাও, এখন বলো কি বলবা আমাকে? তোহাতক্ষণ এমন ইগনোর করছিলেন, আর এখন নিজে থেকে জানতে এসেছেন কেন? ছেলেটায় কথা তোমার না জানলেও চলবে। আর আমি ইগনোর করাতে তোমার খারাপ লেগেছে বুঝি? তোহা খারাপ লাগার কি আছে, আর আপনি কে যে খারাপ লাগবে? কিন্তু সবার সামনে এভাবে করলে অপমান ফিল হয়। ছেলেটা আমার জন্য আর কিছু ফিল হয় না। আমার দিকে অনেকটা ঝুঁকে। তোহানা আর কি ফিল হবে? আর দূরে গিয়ে কথা বলুন। ছেলেটা আচ্ছা এখন বলো, তোহা আপনি দিহান ভাইয়াকে মেরেছেন কেন? ছেলেটা সে তোমাকে বাইকে উঠিয়েছে তাই?
সাহস কি করে হয় তোমার কাছে যাবার? তোহা আপনি পাগল, উনি আমাকে লিফট দিছেন শুধু, এর বেশি কিছু না। ছেলেটা আমি অত শত বুঝি না। তুমি কারো ধারে কাছে যাবে না, এটাই হলো আমার কথা, বুঝলে? তোহায় কদম না। আমি যার কাছে ইচ্ছে তার কাছে যাব, আপনার তাতে কি? আর আমার থেকে আজ থেকে দূরে থাকবেন, মনে তোজাকে যেন। ছেলেটা আর যদি দূরে না যাই তখন? তোহা আমার ভাইয়ের হাতে মায়ের খাবার শখ জেগেছে আপনার। ছেলেটা শালাবাবু নিজে জিজুকে মারবে, নট ফেয়ার সোনা। তোহা আপনি কিন্তু বেশি করছেন। ছেলেটাও ফফ এভাবে বলো না, তোমাকে যে বড্ড মায়াবী লাগে। আমাকে কি তুমি খুন করতে চাও? তোহা বিরক্ত বলেই গট গট করে চলে এলাম সেখান থেকে। ছেলেটাবু তো তুমি আমারই হবে, সেটা তুমি নিজে থেকে করলে ভালো, আর না হলে আমার পদ্ধতিতে আমি ঠিক রাজি করে নিব তোমাকে। ফারিয়াউই কই ছিলি এতক্ষণ? তোহানা চল তাড়াতাড়ি। কোথাকার কোনো গুন্ডা আমাকে বিয়ে করার শখ? আমার ভাইকে শালা বলল। আমিও দেখে নিব। আমি তো শুধু আরাফ ভাইয়াকে ভালোবাসি। খুব সুন্দর করে সেজেছি। আজ তো আরাফ ভাইয়া আমাকে দেখে পাগল হয়ে যাবে। নীল রঙের শাড়ির সাথে ম্যাচিং অর্নামেন্ট পরেছি, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক আর হালকা মেকআপ। নিজেকে দেখে নিজেই ফিদা হয়ে গেছি। আমি শাড়ি পরতে পারি না, তাই মা পরিয়ে দিয়েছে। এখন কথা হলো কারো সামনে না খুললেই হলো, না হলে মান সম্মান সব যাবে, আর লোক হাসাহাসি তো আছেই। আরে ভাইয়া ডাকছে, তাড়াতাড়ি যাই। আদ্র, তোহা হয়েছে তোর, আর কতক্ষণ লেট হচ্ছি আমরা? তোহাই তো ভাইয়া হয়ে গেছে, চল। আদ্র দেখ কয়টা বাজে, আরাফ আর ফারিয়া মনে হয় চলে গেছে। তোহা এখন কথা না বলে চল। অনেক বড় আয়োজন করা হয়েছে বিয়ে বাড়িতে। আমার আর আরাফ ভাইয়ার বিয়ের থেকে বিরাট আয়োজন করে করব। ভাইয়াকে আজ যা লাগছে না, আমি তো চোখ ফিরাতেই পারছি না। কিন্তু ভাইয়া আমার দিকে একবারের জন্যও ভালো করে তাকাচ্ছে না। তাহলে কি আমাকে ভালো দেখাচ্ছে না? এইসব ভেবে মন খারাপ করে বসে আছি। এইদিকে একজোড়া চোখ তোহার সৌন্দর্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ফারিয়া, কিরে তোর মন খারাপ কেন, কি হয়েছে বল? তোহানা কিছু হয়নি। ফারিয়া, একটা কাজ করতে হবে দোস্ত। তোহা কি কাজ? ফারিয়া, তুই আরাফ ভাইয়ার সাথে চলে যা, আমি আর আদ্র একসাথে যাই। তোহা, আমি পারবো না বলতে। ফারিয়া, তোকে বলতে হবে বলছি নাকি? তোহা, আদ্রর একটু আগে কল আসছে, ও চলে যাবে আর আমি বলবো আমার খারাপ লাগছে, আমি চলে যাব আদ্রর সাথে। তোকে যেতে বললে তুই বলবি তোর ভালো লাগছে, তুই আরও পড়ে যাবি, আরাফ ভাইয়া তো আছেই। তোহা, খুব ভালো বুদ্ধি খাটিয়েছিস তো, ভালোই হলো, আমি আর আরাফও কিছু সময় একসাথে থাকতে পারব। ফারিয়ার প্ল্যান মতোই কাজ হলো, ওরা চলে গেল। আমি আর আরাফ রয়ে গেছি, কি আনন্দ লাগছে। ভাইয়ার সাথে যাব, কি মজা। আরাফে ভাবে তাকিয়ে হাসছিস কেন? তোহা কি না তো ইসস, এতক্ষণ ভাইয়ার দিকে তাকিয়ে হ্যাংলার মতো হাসছিলাম, কি লজ্জাজনক ব্যাপার। আরাফ, আচ্ছা চল উইখানে বসি একটু। তোহা, ঠিক আছে চলো। আচ্ছা আমি কি বলবো আরাফকে যে আমার মনে তার জন্য কি আছড়ো, কি ফিল করি আমি? আজকেই বলতে হবে, আবার কবে একা পাবো আরাফকে? আরাফ ড্রাইভ করছে, আমি বসে ভাবছি কিভাবে কি বলবো। তোহা ভাইয়া, গাড়িটা একটু থামাও। আরাফ, কেন, কি হয়েছে? এখনো অনেক লেট হবে। তার উপর মনে হয় বৃষ্টি হবে। তোহা ভাইয়া, একটু থামাও না। আরাফ, আচ্ছা এবার বল কি হয়েছে। তোহা ভাইয়া, কিভাবে বলবো বুঝতে পারছি না, তবে বলতে হবে। ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি। আরাফ, তোর মাথা নষ্ট হয়ে গেছে, হাসতে হাসতে। তোহা, কি হলো ভাইয়া, তুমি আমাকে ভালোবাসো না?
আরাফ, আরে তুই পাগল নাকি? আমি কেন তোকে ভালোবাসতে যাব? তোকে আমি বোনের মতো দেখি। আর আমার গার্লফ্রেন্ড আছে। তোহা তোমার গার্লফ্রেন্ড আছে। আরাফ, হুম। আর এইসব চিন্তা বাদ দিয়ে লেখাপড়া কর, বুঝলি? তোহা, হুম। ভাইয়া শোনো। আরাফ, হুম বল। তোহা, আমি এখানে নেমে যাই, তোমার সাথে যাব না আমি। আরাফেত, রাতে আমি তোকে একা ছাড়ছি না। আরাফ, কিরে চুপ কেন? তোহা পাশে তাকিয়ে দেখে তোহা নেই। সে বেরিয়ে গেছে আরো আগে। এই মেয়ে এখন কই গেল? একা রাস্তায় হাঁটছে তোহা। তখন জেদের বসে গাড়ি থেকে নেমে আসলেও এখন বুঝতে পারছে সে গাড়ি থেকে নেমে ভুল করেছে। না আছে টাকা, আর একটা রিকশাও নেই রাস্তায়। আবার এত রাত, আবার বৃষ্টি হবে হয়তো। তোহা সামনে একটা ঘর দেখা যাচ্ছে, যাব ওখানে। না থাক, আবার এত রাতে যাওয়া উচিত হবে না। এই যে মিস, এত রাতে কই যাও একলা? এই যে মিস, এত রাতে কই যাও একলা? কারো কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখি সেই ছেলেটি। তাকে দেখে একটু সাহস আসলো, আবার ভয় করছে। যতই হোক, একটা ছেলে এত রাতে, মনে খারাপ উদ্দেশ্য থাকলে তখন। তোহাই, কি আপনি এখানে? আমাকে ফলো করছেন বুঝি? ছেলেটা না, আমি ওই বিয়েতে ছিলাম, যেই বিয়ে থেকে মাত্র তুমি আসলে। তোহা, তা এখানে আমার কাছে কি? ছেলেটা তোমার কাছেই তো সব। তোহা, দেখুন, এখন এসব কথা বলার ইচ্ছা আমার একদম নাই, বুঝলেন? ছেলেটা গাড়ি থেকে নামলা কেন? ওই আরাফ তোমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেনি তো? হলে আমাকে বলো, আমি ওকে মেরে সোজা বানিয়ে দেব। তোহানা, ওনাকে আমি প্রপোজ করছি আজ। ছেলেটা কি চোয়াল শক্ত করে? তোহা, কিন্তু ভাইয়া মানা করে দিল, ওনার নাকি গার্লফ্রেন্ড আছে। ছেলেটা তাহলে তো ভালোই। তুমি আরাফকে ভালোবাসো? তোহা, আমার ওনাকে খুব ভালো লাগে, তাই আর কি। উনি কত হ্যান্ডসাম দেখতে। ছেলেটা আর আমি বুঝি খারাপ দেখতে? তোহানা, তা হবে কেন? আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। ছেলেটা ফাইনালি জিজ্ঞেস করা হলো তাহলে। আমি তুর্য। তুর্য আহমেদ। তোহা, আপনি কি আমি জিজ্ঞেস করব সেই অপেক্ষা করছিলেন? তুর্যতা নয়তো কি, কবে আমার নাম জিজ্ঞেস করবে সেই অপেক্ষায় ছিলাম আমি। তুমি তো কোনো রাজ্যের রাজকুমারী, না জিজ্ঞেস করলে আমার জীবন বৃথা। তোহা, আমি এভাবে বলি নাই। তুর্যার এভাবে সেজে বিয়ে বাড়িতে আসার মানে কি? তোহা, দেখতে বাজে লাগছে আমাকে। তুর্যশাড়ি পরবা না তুমি? এত সাজবাও না, বুঝলা? তোহা, কেন সাজব না? তুর্যামি বলছি তাই। তোহা, আপনি কে যে আপনার কথা শুনব? এই সময় বৃষ্টি শুরু হল। তুর্যাগে, চলো পড়ে তোমার কথার উত্তর দিচ্ছি। তারপর আমার হাত ধরে সেই ঘরটার কাছে নিয়ে গেল। আমরা পুরো ভিজে গেছি, এইদিকে বাতাস বইছে। তোহা, কেন যে গাড়ি থেকে নামতে গেলাম, এখন বুঝো ঠেলা। আর আপনি কি করছেন? তুর্য, ভিতরে যাব কিনা ভাবছি। যেভাবে বৃষ্টি হচ্ছে, বাইরে থাকলে জ্বর আসতে পারে দুইজনেরই। আসো আমার সাথে। তোহা, ভিতরে কেউ আছে? তুর্য, না, আসো। ভিতরে যেতে গিয়ে ঘটল আরেক বিপত্তি। তুর্য আমার হাত ধরে নিয়ে যাচ্ছে, আর নিচে না তাকিয়ে তার সাথে যাচ্ছি। দরজার চৌকাটে শাড়ি আটকে গেছে, আর আমি পড়ে গেলাম। তুর্য ধরতে গিয়েও ধরতে পারল না, কারণ সে সামনে তাকিয়েছিল। আমাকে ধরার আগেই আমি পড়ে গেছি। তুর্য, একটু দেখে হাঁটবে তো, কোথায় ব্যথা পেয়েছ? তোহা, কোথাও না। তুর্যাচ্ছা, এখন উঠো, ভিতরে চলো। দরজা বন্ধ করতে হবে, না হলে ঘরের ভিতরে পানি এসে যাবে। তোহা, আমি উঠতে পারবো না। তুর্য, কেন উঠবা না? তোহা, আমার শাড়ি খুলে গেছে। তুর্য ভালো করে তাকিয়ে দেখে শুধু আঁচলটাই বুকের উপর আছে, বাকিটুকু খুলে গেছে।
সাথে সাথে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। তুর্যামি তাকাবো না, তুমি ভিতরে এসে দরজা লাগিয়ে ঠিক করে নাও। তোহা ঠিক আছে। দরজা আটকে ভিতরে চলে এলাম আর শাড়ি ঠিক করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। তুর্যার কতক্ষণ, অনেকক্ষণ তো হলো। তোহা আমি পারছি না। আসার সময় তো মা পরিয়ে দিয়েছে, এখন হচ্ছে না। তুর্য আমার দিকে ফিরে গেল, আমার দিকে না তাকিয়েই বলল, তুর্যামি সাহায্য করব। তোহা ঠিক আছে। আমি ইতস্তত বোধ করলেও মানা করলাম না। এছাড়া উপায় নেই। তারপর সে আমার শাড়ি কিভাবে পরাবে ভাবতে লাগল। সে মোবাইলের লাইট অন করে আমার দিকে ফিরালো। আমার চোখে লাইট পড়তেই আমি চোখ খিচে বন্ধ করে ফেললাম। শাড়ির আঁচলটুকুও গায়ে নেই ভালো করে। ভিজা শাড়ির উপর মেয়েলি দেহের গড়ন দৃশ্যমান। ফর্সা মেদবিহীন পেটটার দিকে যেন চোখ আটকে গেছে তুর্যের। তোহা, আরে কি হলো? চোখ থেকে লাইট সরান, আমাকে কি অন্ধ করার প্ল্যান আছে নাকি? তোহার কথায় জ্ঞান ফিরে আসে তুর্যের। সেই সাথে সাথে চোখ সরিয়ে নেয়। তুর্যামি যেভাবে বলবো তুমি ঠিক সেভাবে শাড়ি ধরবা। তোহা ঠিক আছে। তুর্য আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। তবে বার কয়েক অনিচ্ছাকৃতভাবে তার হাত আমার পেট কোমর কাঁধ ছুঁয়ে দিচ্ছিল, আর প্রতিবার আমি কেঁপে উঠছি। এই প্রথম কোনো ছেলে আমার এত কাছাকাছি। তার নিঃশ্বাস আমার চোখ মুখে আছড়ে পড়ছে। তুর্যেই কুচিগুলো ধরো, ছেড়ে দিও না আবার। সে নিচে বসে কুচি ঠিক করতে লাগল। তুর্য, এবার কুচিটা সুন্দর করে গুজে দাও। তোহা, এবার কি করব? তুর্য, তুমি রাজি থাকলে অনেক কিছু করা যায়। মুখে বাঁকা হাসি দিয়ে আমার দিকে ঝুঁকে। তোহায়েত কাছে আসছেন কেন? তুর্য, এতক্ষণ তো আরও কাছে ছিলাম, তখন দূরে যেতে বলনি কেন? তোহা, দেখুন। তুর্য, দেখছি। সেই বিয়ে বাড়ি থেকে দেখেই আসছি। আজ কি আমাকে পাগল করে দিয়ে যাবে তুমি? তোহা, মানে? তুর্যার কখনো শাড়ি পরবে না। নিজেকে কন্ট্রোল করা কত কষ্ট হয়ে যায় তা তুমি বুঝবে না। আমি ঘরটার ছোট জানালার কাছে দাঁড়ালাম। সেখানে বাইরের আলো আছে। হালকা বাতাস আসছে। হঠাৎ বিদ্যুৎ চমকালো আর বজ্রপাত হলো, আমি খুব ভয় পেয়ে যাই। সরে আসবো, আবার বজ্রপাত হলে সামনে থাকা তুর্যকে জড়িয়ে ধরি। হঠাৎ এমন হওয়ায় তুর্য দুকদম পিছনে চলে যায়। তুর্য আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। তোহা, আমার খুব ভয় করছে, আপনি কোথাও যাবেন না। তুর্যামি, যাচ্ছি না, এখন ছাড়ো আমাকে। তোহা, না, ছাড়ব না। তুর্য, ছাড়বে না তো? তোহা, না। তুর্য আমায় জোর করে ছাড়িয়ে কোলে তুলে নিল। জানালা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। মা, বাবা, আদ্র ভাইয়া আর আরাফ ভাইয়াও আছে। আমিও গিয়ে চেয়ারে বসলাম, খুব খিদে লেগেছে যে। আরমান, এখন কেমন লাগছে মামনি? শরীর ভালো তো এখন তোমার? তোহা, হুম বাবা, এখন ভালো লাগছে। আদ্রকাল যদি আরাফ না থাকতো তাহলে কি যে হতো কে জানে। ধন্যবাদ ভাই আমার বোনটার খেয়াল রাখার জন্য। আরাফেতে ধন্যবাদ দেয়ার কি আছে? তোহা কি শুধু তোর বোন, আমার বোন না? আরাফ ভাইয়ের কথা শুনে যেন আমার শরীরে দপ করে আগুন জ্বলে উঠল। আর চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আফসানা, কিরে মা, উঠে পড়লি যে, খাবি না? তোহা, খিদে নেই আমার। আর কলেজেও যেতে হবে। দেরি করা যাবে না। আদ্রতাই বলে কিছু না খেয়ে যাবি? তোহা, কলেজে খেয়ে নিব আমি। তারপর সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে এলাম। ভাবে কি নিজেকে আমি নাকি তার বোন হই?
আর কিভাবে সবার কাছ থেকে ক্রেডিট নিচ্ছে যে সে কাল আমাকে বাসায় এনে দিয়েছে। ফ্ল্যাশব্যাক। তোহাই কি করছেন, কোলে তুলে নিলেন কেন আমাকে? তুর্য চুপ থাকো তো। তোহা দেখুম আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। তুর্যামিও চাই না এখন কিছু হোক। সব বিয়ের পর। কিন্তু তুমি চাইলে আমি আপত্তি করব না। তোহা আপনাকে বিয়ে করছে কে? আমি তো আরাফ ভাইয়াকে ভালোবাসি। তুর্যার একবার অন্য কাউকে ভালোবাসি বললে এখনই বাসর সেরে ফেলব বলে দিলাম। তাই একদম চুপ। আমিও চুপ করে গেলাম। তুর্য আমাকে ঘরের এক কোণে নিয়ে বসিয়ে দিল। তারপর নিজের জ্যাকেট খুলে আমাকে দিল পরতে। আমিও পরে নিলাম। একে তো ঠান্ডা লাগছিল আর ভিজা শরীরে কেমন দেখাচ্ছিল। তুর্য তুমি বসো, আমি আছি। বাইরে দেখি বাসায় যাবার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তোহা আমার যে ভয় করছে। তুর্যামি আছি তো কাছেই। আমি থাকতে কিসের ভয় তোমার? আমার দুগালে হাত রেখে তুর্য আমাকে ভরসা দিয়ে দরজা খুলে বের হয়ে গেল। আমার ভয় করছে, তবে তুর্যকে খারাপ ভেবেছিলাম, খারাপ না ভালোই। তুর্যেকটা গাড়িও নেই রাস্তায়। থাকবে কি করে, এত রাত হয়ে গেছে। ওই তো একটা গাড়ি ওইখানে দাঁড়া করানো আছে। দেখি যদি কেউ লিফট দেয়। আরাফ তোহাকে একবার সামনে পাই, গালের দাঁত একটাও গালে থাকবে না। আমাকে এই বৃষ্টির রাতে এখানে দাঁড় করিয়ে এসে কোথায় গেল? এই পিচ্চি মেয়ে নাকি আমাকে ভালোবাসে ভাবা যায়। বাসায় তো যেতে পারব না ওরে ছাড়া। এইদিকে মোবাইলটা বন্ধ কি করি এখন? তখনই গাড়ির গ্লাসে কেউ হাত দিয়ে খুলতে বলছে। আরাফ তা দেখে গ্লাস নামায়। তুর্যারে, এ তো শালা বাবু। এখনো বাসায় যায়নি। আমার বউকে খুঁজছে মনে হয়। আরাফজি কিছু চাই। তুর্যাসলে একটা মেয়ে বৃষ্টিতে ভিজছিল, কোথায় যাবে এত রাতে? যদি একটু হেল্প করেন খুব উপকার হতো। আরাফ আচ্ছা ঠিক আছে, আমি এখানেই আছি, আপনি নিয়ে আসুন। এই ছেলেটা মনে হয় তোহার কথাই বলছে। তুর্যেই যে চল তাড়াতাড়ি। তোহা কোথায় যাব? তুর্যামার শালাবাবু এখনো যায়নি, ওনার গাড়িতে করে যাব আমরা। তোহা আরাফ ভাইয়া যায়নি, আমি জানতাম সে আমাকে ভালোবাসে, তাই তো যেতে পারেনি। তুর্যার একবার যদি ওই মুখে বলো আরাফকে ভালোবাসো, চাপকিয়ে গালের সব দাঁত ফেলে দিব। তোহা আচ্ছা চলুন এখন। তুর্য হুম চলো। গাড়ির কাছে এসে দেখি আরাফ ভাইয়ার গাড়ি। আমি তো সেই খুশি হয়ে গেলাম। তাড়াতাড়ি ফ্রন্ট সিটে ভাইয়ার কাছে বসবো, তার আগেই তুর্য পিছনের দরজা খুলে দিল। তুর্য পিছনে বসো। তোহা কিন্তু আমি তো সামনে বসব। তোর যেটা বলেছি সেটা করো, না হলে আবার নিয়ে যাব উইখানে। তারপর উইখানে আটকে আমি বাসায় চলে যাব। মুখ কালো করে গাড়িতে উঠলাম। বাসায় এসে সোজা নিজের রুমে চলে গেলাম। সবাইকে আরাফ ভাইয়া বলেছে আমি বৃষ্টিতে ভিজার জন্য বায়না করছিলাম, তাই দেরি হলো। আর তুর্য বাসায় আসেনি, আমার বাসার সামনে আসার একটু আগেই নেমে গেছে, তাই তাকে আর কেউ দেখেনি। ফ্ল্যাশব্যাক এন্ড। তোহা আমার জন্য সবকিছু করল, তো ওই তুর্য আর নাম হচ্ছে আরাফ ভাইয়ার। আবার বলছে আমিও নাকি তার বোন। এই জীবন রেখে কি লাভ? যাকে ভালোবাসি সে বলে আমি তার বোনের মতো। কলেজের গেট দিয়ে যাবার সময় তুর্য ও তার বন্ধুরা যেখানে বসে থাকে সেখানে নজর যায় আমার। আর আমি দেখি খুব ভোরে আজানের শব্দে ঘুম ভেঙে গেল আমার। সূর্য এখনো উদিত হয়নি। অজু করে নামাজ আদায় করে নিলাম। বেকনিতে একটি চড়ুই ডাকছে। প্রতিদিন সকালে এর মধুর শব্দে আমার ঘুম ভেঙে যায়। তবে আজ ব্যতিক্রম। আজ এই চড়ুই পাখির গান যেন আমার কানে বিষ ঢেলে দিচ্ছে। সহ্য হচ্ছে না কেন এই সুমধুর শব্দ আজ।
কান্নাগুলো উপচে পড়ছে কেন? তাহলে কি আমি তাকে? হঠাৎ ফোনের রিংটোনে ধ্যান ভাঙে আমার। তাকিয়ে দেখি ফারিয়া কল করেছে। তোহাজ্জা বল, এত সকালে কল করলি কেন? ফারিয়া, আচ্ছা তোর কি হয়েছে বলবি তো, সেই 3 দিন ধরে কোনো কথা বলছিস না। কাল তো ফুপ্পি কল দিয়ে খুব কান্না করছিল, তুই নাকি বাসায়ও কারো সাথে কথা বলিস না আর খাবার দাবারও খাস না ঠিক করে। তোহা কোনো খবর পেয়েছে তুর্যের? আজ 3 দিন ধরে সে উধাও, কোথায় আছে কেউ জানে না। সেদিন সকালে কলেজের গেট দিয়ে ঢোকার সময় দেখলাম ওর বন্ধুরা বসে আছে, কিন্তু সে নেই। তাই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করতে গেলাম। তারা উত্তর দিল সকালে কথা হয়েছে, কলেজ আসবে বলল, কিন্তু এখনো আসেনি, উল্টে মোবাইলটাও বন্ধ। ফারিয়ানা, এখনো খোঁজ পাওয়া যায়নি। তুই কলেজ যাবি তো আজ? তোহা, হুম, যেতে যে হবেই। ফারিয়া, তুই তুর্যকে ভালোবেসে ফেলেছিস তোহা? তোহানা, না, আমি কেন ওকে ভালোবাসতে যাব? ফারিয়া, তাহলে একটা অপরিচিত আর আমাদের সিনিয়র এক ভাইকে নিয়ে এতটা পজেসিভ হতি না, বুঝলি? এখন আয় কলেজ, আমিও যাচ্ছি। তোহা, ওকে। ফোন কেটে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আছি। আচ্ছা, আমি কি সত্যি তুর্যকে ভালোবাসি? তাহলে আরাফ কি ছিল? মোহ, আবেগ, এগুলো। আজও কলেজ এসে জানতে পারি তুর্যের কোনো খোঁজ পাওয়া যায়নি। ক্লাস করলাম না আর। তুর্যের বন্ধুদের কাছ থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে তার বাসার উদ্দেশ্যে যাচ্ছি আমি আর ফারিয়া। একটি রিকশায় উঠলাম, সামনে কি তা জানা নেই। তবে মন বলছে একবার যাই। একটি দোতলা বাড়ির নিচে দাঁড়িয়ে আছি। দারোয়ানকে বললাম আমরা তুর্যের বন্ধু, তখন আমাদের ঢুকতে দিল। 2 বার কলিং বেল বাজানোর পর 1314 বছরের একটি মেয়ে দরজা খুলে দিল। সে আমায় দেখে তোহা আপু বলে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি তো অবাক, এই মেয়েটা কে আর আমাকে চিনল কিভাবে? তোহা, তুমি কে? আর আমাকে চিনো কিভাবে? ঋতু, আমি ঋতু। তুর্য আমার বড় ভাইয়া। আর তোমাকে কিভাবে চিনি সেটা ভাইয়ার রুমে গেলেই বুঝতে পারবে। তোহা, ওনার কোনো খবর আছে? কথাগুলো বলতে আমার গলা ধরে আসছিল। কে এসেছে ঋতু? তুর্যের মা। ঋতুমা, তোহা আপু এসেছে। আন্টি, ওকে ভিতরে নিয়ে আয়। আমি আর ফারিয়া ভিতরে গেলে তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, আমার ছেলেটা কোথায় গেল মা, বলো। সে যত বলেছিল সে কলেজ যাচ্ছে, তাহলে সে কলেজ না গিয়ে কোথায় গেল? কি বলে তাকে সান্ত্বনা দিব ভাষা খুঁজে পাচ্ছি না। তবে আমি যে তার দূরে যাওয়া সহ্য করতে পারছি না। ফারিয়া, তোহা, তুই কান্না বন্ধ কর। তুই কান্না করলে আন্টিকে কে সামলাবে বল? তোহা আন্টি, আর কান্না করো না, দেখো ঠিক ফিরে আসবে তোমার ছেলে। তখন আমরা দুজন মিলে খুব করে বকে দিব। ঠিক আছে আন্টি, ঠিক বলছিস তো মা। তুই ঠিকই বলবি, তোর কোনো কথা আবার ভুল হবে নাকি? আমার ছেলেটা যে তোহা বলতে পাগল ছিল। কতবার বলেছি নিয়ে আয় একবার, আমি দেখব। তার সোজা কথা একেবারে ঘরের বউ করে নিয়ে আসব, সেদিন দেখবা। আর দেখ, আজ তুই আমার সামনে বসে আছিস আর ছেলেটা নেই বলে আবার কান্না করে লাগল। ফারিয়া, এই তুর্য তো তোকে পাগলের মতো ভালোবাসত। তোহা জানি না, তবে তার কথায় বুঝতাম সে আমায় ভালোবাসত। ঋতু আপু, তোমরা আমার সাথে এসো। সিঁড়ি দিতে উপরে নিয়ে এলো ঋতু আমাদের। একটা রুমের সামনে আনতেই আমি ফারিয়ার হাত আঁকড়ে ধরলাম। সে আমায় আশ্বস্ত করল। আমরা ভিতরে গেলাম। খুব পরিপাটি একটা রুম। দেয়ালের দিকে তাকিয়ে আমি আর ফারিয়া অবাক। দেয়াল জুড়ে আমার ছবি। তারপর বারান্দায় গেলাম। অনেকগুলো ফুল গাছ, তবে বোঝা যাচ্ছে গাছে পানি দেয়া হয়নি এই 3 দিন। রুমের মধ্যে আসতেই ঋতু আমার হাতে একটি ডায়েরি ধরিয়ে দেয়।
ঋতু এই নাও আপু, এইখানে তোমাকে নিয়ে ভাইয়ার সব অনুভূতি লেখা আছে। কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা নিলাম। প্রথম পৃষ্ঠা উল্টে আমার একটি ছবি নিচে পড়ে গেল। ফারিয়া ছবিটা তুলে নিল। আরেক পৃষ্ঠা উল্টে পড়তে থাকলাম। যেদিন প্রথম দিন তোমায় দেখি সেদিন আমি চোখ ফিরাতে পারিনি। সেদিন তোমার কলেজের প্রথম দিন। সিনিয়র ছিলাম, তাই নবীন বরণের দায়িত্বটা পড়েছিল আমাদের সিনিয়রদের উপর। তুই শ্যাওলা রঙের শাড়ি পরেছিলে, সাথে হাত ভর্তি কাচের চুড়ি, কানে বড় ঝুমকা, মাথায় গাজরা। চারপাশটা দেখছিলাম আমি, তখনই একটা মেয়ের খিলখিল হাসির শব্দে চোখ যায় সেদিকে। তার কথা বলার ধরন, তার কাজল কালো চোখ আর ঘন পাপড়ি, যা কথা বলার সময় প্রতিবার ঝাপটানো আমায় পাগল করার জন্য যথেষ্ট ছিল। আমি যেন সেই হাসিতে আটকে গেছি। চোখ ফিরানোর সাধ্য আমার নেই। এ যেন আমার সাদা রঙের স্বপ্নকে রঙিন করতে এসেছে এক রমণী। তারপর থেকে তোমার পিছু নেয়া, তুমি যেখানে যাও সেখানে যাওয়া, তোমার সব খবর নেয়া। তবে জানো তো, খুব খারাপ লাগতো যখন তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলো। আমার ইচ্ছে করে মেরে ফেলি তাকে। আচ্ছা, একটা কথা জানো, আমি যে অসুখে পড়েছি সেই অসুখে তুমি কবে পড়বে? কবে ভালোবাসবে আমায়? আর পড়ার ক্ষমতা আমার ছিল না। আমি বন্ধ করে দিলাম। তারপর কিছুক্ষণ কান্না করে আবার খুললাম। মাঝখানের একটা পৃষ্ঠা খুলল। তবে এটাই শেষ লেখা ছিল। আজ রাতের কথা আমি কখনো ভুলব না। আমি নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি। তোমাকে ওই অবস্থায় দেখা আমার সম্ভব হচ্ছিল না, তাই না চাওয়া সত্ত্বেও তোমাকে তোমার বাড়ি দিয়ে আসতে হলো। তবে চিন্তা করো না, আমি শীঘ্রই তোমাকে আমি আমার ঘরে বউ করে নিয়ে আসব। তুমি আসবে তো আমার কাছে? আর হ্যাঁ, বিয়ের পর তোমাকে আমি একদম শাড়ি পরতে দিব না। শাড়ি পরে তুমি শুধু আমার সামনে আসবে, আর কারো সামনে না। কেন জানি না আজ অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে হারিয়ে ফেলব তোমাকে। কিন্তু আমার যে তোমাকে চাই, খুব করে চাই। তুমি হবে কি আমার? করবে কি আমার সাদা রঙের স্বপ্নকে রঙিন স্বপ্ন? চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছিল সামনে থাকা ব্যক্তির। আমার চোখ ভিজে এলো। অনু আর কিছু নেই কেন ডায়েরিতে? আর তুর্য কবে ফিরে এসেছে কিছুই তো লেখা নেই। তোহা ডায়েরিতে আর লেখার প্রয়োজন পড়েনি, তাই লেখা হয়নি। অনু তারপর কি হলো? তুর্য কবে ফিরে এলো? তোহা তুর্য সেদিন। আলো আম্মু তাড়াতাড়ি চলো, কেক কাটব তো। তোহা আচ্ছা চলুন কেক কেটে নেই, তারপর কথা হবে। আমার মেয়েটা আবার বড্ড জেদি, এখন কেক না কাটলে আবার রেগে যাবে। অনু আচ্ছা চলুন। আলো কেক কেটে আমাকে খাবিয়ে দিল। তারপর গেস্টদের সবার খাবার দাবার শেষ করে বিদায় দিলাম। সেদিন রাতে রয়ে গেল অনু। আলো আমার মেয়ে, আজ তার ৫ম জন্মদিন ছিল। তাই এত আয়োজন। খুব জেদি, কিন্তু আমাকে ছাড়া যেন কিছুই বুঝে না। দেখতে দেখতে সেদিনের ১২ বছর কেটে গেল। ভাবতেই অবাক লাগে। অনু তোহা আসব। তোহা হুম, ভিতরে আসুন। ব্যালকনিতে বসে আছি, এখানে আসুন। অনু এই নিন কফি খান। ২ হাতে ২ মগ কফি নিয়ে এসেছে অনু। তোহা ধন্যবাদ। বসুন এখানে। অনু তারপর কি হলো? কবে ফিরে আসলো তুর্য? তোহা সেদিন তুর্যদের বাড়ি থেকে চলে আসি আমি আর ফারিয়া। সাথে নিয়ে এসেছিলাম তুর্যের ডায়েরিটা, যেখানে তার সব অনুভূতি লেখা ছিল। তার ভালোবাসার বহিঃপ্রকাশ, যা সে কখনো বলতে পারেনি। বাসায় আসার কিছুক্ষণ পর কল এলো ঋতুর। আসার আগে মোবাইল নাম্বার দিয়েছিলাম। অনু ঋতু কেন কল করেছে? তুর্যের কোনো খবর পেয়েছিল? তোহা সে বলল থানা থেকে কল করেছে, তাড়াতাড়ি যেতে বলেছে। আমি জিজ্ঞেস করলাম কেন?
ঋতু বলল জানি না, শুধু যেতে বলল। অতীত। আমি ফারিয়াকে কল করে সব বললাম, সে আসতেছে বলে কল কেটে দিল। প্রায় আধা ঘন্টা পরে আমরা থানায় গেলাম। তারা বলল, পুলিশ 3 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে 3 জন মানুষ গুরুতর আহত হন। 2 জন যুবক আর একজন মধ্যবয়সী লোক। তবে কাল মধ্যবয়সী লোকটা মারা যান আর আজ সকালে একজন যুবক। তবে আরেকজন যুবক আশঙ্কামুক্ত আছেন। আপনারা শনাক্ত করুন ওই 2 যুবকের মধ্যে আপনাদের আত্মীয় আছে কিনা। ভয়ে বুক ধক করে উঠল, হাত পা কাঁপছে। সামনে খারাপ কিছু দেখতে যাচ্ছি না তো। তবুও সাহস জুগিয়ে হসপিটালে গেলাম, আগে যে যুবকটি বেঁচে আছে তাকে দেখে আসি। আমি, ফারিয়া, ঋতু আর তুর্যের বন্ধুরা আছে সাথে। আমরা হসপিটালে ছেলেটির কেবিনের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে যেতে চাচ্ছে না কেউ। যদি কাঙ্ক্ষিত ব্যক্তিটি না হয় তাহলে। তারপর সবাই কেবিনে গিয়ে যা দেখি তাতে যেন সবার পায়ের নিচের মাটি সরে যায়। ঋতুয়ে তো আমার তুর্য ভাইয়া না। তাহলে ভাইয়া কোথায়? ফারিয়া তুমি চিন্তা করো না, ঋতু তুর্য ভাইয়ার কিচ্ছু হয়নি দেখো। তারপর আমাদের নিয়ে যাওয়া হলো মর্গে। বুঝতে পারছি না আমার অনুভূতি কি, তবে মনে হচ্ছে ভিতরে না যাওয়া ভালো। আমরা ভিতরে প্রবেশ করলাম। একজন হসপিটালের লোক এসে বেডের উপরের লাশটির মুখ থেকে কাপড় সরাচ্ছে, ঠিক সেই সময় আমাকে কে যেন ডেকে উঠল। এই তোহা, তুমি ওইদিকে কি দেখো, আমি যে এইখানে। পিছনে তাকিয়ে দেখি তুর্য দাঁড়িয়ে আছে। আমার চোখের পানি যেন আরো বেয়ে পড়তে লাগল। বেশ রাগ নিয়ে তাকিয়ে আছি, এভাবে সবাইকে কষ্ট দেয়ার মানে কি তার? তুর্য কি হলো, রাগ করেছ? সরি, আর কখনো হবে না। আজ থেকে আমি সবসময় তোমার পাশে থাকব। প্রমিস। তোহাইমন করলেন কেন? জানেন সবাই কত দুশ্চিন্তা করছিল আপনার জন্য, আর আপনি কিনা এখন দাঁত কেলাচ্ছেন। তুর্জামার যে কিছু করার ছিল না। তোহা কেন? আপনার এমন কি হয়েছে যে আপনি সবার থেকে দূরে ছিলেন? তুর্য মৃত্যুর সাথে লড়াই করছিলাম 3 দিন যাবৎ। আজ হেরে গেলাম। তোহা মানে? তুর্য পিছনে ফিরে দেখো। আমি পিছনে ফিরে দেখি সবাই কাঁদছে। কিন্তু সবাই কাঁদছে কেন? তুর্য তো ফিরে এসেছে। আমি কাছে গিয়ে দেখি ঋতু সেই লাশটিকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি তো অবাক, এরা এমন করছে কেন? মৃত দেহটির দিকে তাকিয়ে আমি যেন ভাষা হারিয়ে ফেললাম। এটা তো তুর্যের মৃতদেহ। তাহলে এতক্ষণ কার সাথে কথা বললাম? পিছনে তাকিয়ে দেখি তুর্য আমার দিকে তাকিয়ে হাসছে। আরেকবার তুর্যের মৃত দেহটির দিকে তাকিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে এলাম। নিজেকে কি বলে বুঝাবো যেখানে আমার চোখ একটি মানুষকে জীবিত এবং মৃত 2 ভাবেই দেখছে? তাহলে কি যার সাথে আমি কথা বলছিলাম সেটা শুধুই ভুল ছিল? আর পিছনে ফিরে তাকাইনি। বড্ড অভিমান হচ্ছিল তার উপর, কারণ জানা নেই আমার। কোনো প্রশ্নের উত্তর আজ অবধি জানা হয়নি আমার। বর্তমান অনুতার পর কি আপনি বিয়ে করে নিয়েছেন? তোহা আমি তার সাদা রঙের স্বপ্নগুলোতে জড়িয়ে গিয়েছিলাম, তাই আর বিয়ে করা হয়নি। অনু কেন? আরাফের কি হল? তোহা আরাফ সে তো আমার কখনোই ছিল না। সে অন্য একজনকে ভালোবাসত। 4 বছর আগে তাকে বিয়ে করে নিয়েছে। ফারিয়া আর আদ্র ভাইয়াও বিয়ে করে নিয়েছে। ভালো আছে সবাই। 2 জনের একটা করে ছেলে আছে। আর ঋতুর বিয়ে ঠিক হয়ে আছে। গ্রাজুয়েট হলেই বিয়ে করে নিবে। অনু তাহলে আলো? তোহা সে এখন আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তাকে আমি একটি আশ্রম থেকে আনছি। অনু আপনার মা বাবা বিয়ের জন্য জোর করেনি।
তোহা তারা এখনো এই চেষ্টাই করে যাচ্ছেন। কিন্তু আমার দ্বারা যে আর বিয়ে করে সংসার সাজানো হবে না। অনুচেষ্টা তো করতে পারেন। তোহাল্লাম না, তার সাদা রঙের স্বপ্ন এখন আমার হয়ে গেছে, তাই আর হবে সংসার সাজানো। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন গিয়ে। হুম যাচ্ছি। তবে ঘুম আসবে কিনা জানি না। সত্যি খুব ভাবাচ্ছে আমাকে যে দুজন দুজনকে ভালোবাসি পর্যন্ত যেখানে বলা হয়নি সেখানে এত ভালোবাসা কিভাবে আসলো, কিভাবে একটা মেয়ে 12 বছর কাটিয়ে দিল। মুখে প্রকাশ করলেই যে ভালোবাসা সৃষ্টি হয় না, কাজেও প্রকাশ পায় ভালোবাসা। সেটা তোমাদের না দেখলে বুঝতে পারতাম না। শুভরাত্রি। তোহা শুভরাত্রি, মুখে হাসির রেখা টেনে। আমি কিছুক্ষণ পর আলোর রুমে গিয়ে দেখি মেয়েটা ঘুমাচ্ছে। মাথায় হাত বুলিয়ে আবার রুমে চলে আসলাম। ব্যালকনিতে দেখি কারো আবছা ছায়া, মনে হচ্ছে কেউ আছে। গিয়ে দেখি তোহা। আরে আপনি এসে গেছেন। তুর্জনা, এসে কি করব বলো? 12 বছর আগে একজনের কাছে প্রমিস করেছি আমি তার সাথে থাকব। তোহা, আচ্ছা। তুর্য, হুম। আসো আমার কাছে। আমি তুর্যের পাশে বসে পড়ি আর তার কাঁধে মাথা রেখে চাঁদের দিকে তাকিয়ে থাকি। তুর্য, কি ভাবছ? তোহাকাশের ওই রূপালী চাঁদটা কত সুন্দর, তাই না? মনে হয় ইয়া বড় কোনো রূপালী থালা। তার চারপাশে ছোট ছোট তারা মিটমিট জ্বলছে। কি অপরূপ সেই দৃশ্য! তুর্য তোমার থেকে কম অপরূপ, যা আমাকে প্রতিবার ঘায়েল করে। তোহা, আচ্ছা, আপনি কি সত্যিই আমার কাছে আছেন নাকি সব আমার মনের ভুল ধারণা? তুর্য হঠাৎ এই প্রশ্ন। তোহা, আপনাকে শুধু আমি দেখি, আর কেউ দেখে না কেন? তুর্য, কারণ তুমি যে আমার সাদা রঙের স্বপ্নতে মিশে গেছ, তাই শুধু তুমিই আমাকে দেখবে, আর কেউ না। তোহা, আপনি তো চেয়েছিলেন আপনার স্বপ্নগুলো আমার সাথে রঙিন করতে, কিন্তু সে সুযোগ আপনি আমাকে দেননি। তুর্যকে বলল যে তুমি করনি। সাদা রংটাই যে আমার ভালোবাসার রং। তাই তো তোমায় প্রতি মুহূর্তে সাজাতে চাই আমার সাদা রঙের স্বপ্নগুলোতে। তুমি সাজবে কি তাতে? তোহা, আপনাকে কখন ভালোবেসে ফেলেছি জানি না, তবে আপনাকে আমি ভালোবাসি। আপনি বেঁচে থাকতে আমার সেই অনুভূতি কাজ করেনি, আর আপনিও আমাকে বুঝিয়ে বলেননি নিজের অনুভূতিগুলো। আর আমি তো সাজতেই চাই আপনার সাদা রঙের স্বপ্নগুলোতে। সমাপ্ত।